দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রকাশ করেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ও এআই ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট। প্রার্থীদের আচরণবিধি মানতে অঙ্গীকারনামা দিতে হবে। লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য, বিভ্রান্তিকর বা এআই নির্ভর মিথ্যা তথ্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। নির্বাচনী অপরাধে আরপিওর ৯১ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধানও যোগ হয়েছে। পাশাপাশি সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করা হয়েছে, যা প্রবাসী সহ ৩ শ্রেণীর ভোটারকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সুযোগ দেবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবেন তাদেরকে এনসিপিতে স্বাগতম। তিনি আরো বলেন, হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজ বিএনপির মধ্যে কোণঠাসা। সোমবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে, আর সেই আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে। এনসিপি জোটে যাবে না, স্বতন্ত্র নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থী হয়ে আসতে চান। যারা বাংলাদেশ বিশ্বাস করেন, জুলাই বিশ্বাস করেন, চাঁদাবাজ টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে দলে নিয়ে আমরা জোট করব। চাঁদপুর জেলার সমন্বয় দরকার হয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো কালো টাকার দরকার হবে না, কোনো অস্ত্রবাদীর দরকার হবে না। আগামী নির্বাচন করব, আগামী নির্বাচন হবে তারুণ্যের নির্বাচন। জানাচ্ছি, আপনারা অডিটোরিয়ামের সৌন্দর্য রক্ষার্থে কাজ করুন। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লার সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। কর্মশালার বিষয়বস্তু ছিল নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায়। সরকার চাচ্ছে একটি ভালো নির্বাচন। নির্বাচন কমিশন জেহাদ ঘোষণা করেছে একটি ভালো নির্বাচনের জন্য। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের জন্য। তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি, আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই। অতীতে আমরা কলঙ্কিত হয়েছি, এই কলঙ্ক মোচনের জন্য আপনারা একজন সৈনিকের ভূমিকা পালন করবেন। এই জাতিকে দেখিয়ে দিতে হবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসনে মনোনীত প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খোয়ম বলেছেন, বাংলাদেশের সবকিছু নষ্ট করেছেন শেখ হাসিনা। তিনি বিচার বিভাগ, শাসন বিভাগ, পার্লামেন্ট, নির্বাচন ব্যবস্থা সহ সবকিছু ধ্বংস করেছেন। সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। খোয়ম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের নামে জবরদখল করেছে 17 বছর। মানুষ ভোট দিতে পারেনি, অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারেনি।
মসজিদের ইমাম, ছাত্র, সাধারণ জনগণ তাদের ঘরে থাকতে পারেনি। ঝোড় জঙ্গলে কেটেছে 17 বছর। এখন দেশে যেমন নতুন সূর্যের উদয় হয়েছে, তেমনি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেটা দেশকে সংস্কার করার কর্মসূচি। আমরা সবাই মিলে সেই 31 দফা বাস্তবায়ন করব। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদের অপসারণ দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে 24 ঘন্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানায় সংগঠনটি। রাকসু নেতারা জানান ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে 23 দিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। কোন শিক্ষক যদি তার এই উচ্চ একটা পদ, একটা সম্মানের জায়গায়, উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে, ওইখানে যদি কোনো একটা মন্ত্রী এসে ওইখানে বসে, আমরা ওনাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করবো এবং ওনাকে ওইটা নিতে হবে। উনি যদি ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে, আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করব এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে। রেজিস্ট্রারের সাথে ব্যক্তিগতভাবেই যেহেতু এটা ঘটেছে রেজিস্ট্রার স্যারের সাথে, এজন্য রেজিস্ট্রার স্যারের ওখান থেকে অপসারণের দাবি জানাচ্ছি। আর সামনে আমরা আমাদের এই দাবি, আপনি যেটা বললেন, এটা যেহেতু বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুযায়ী নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, এজন্য সামনে আমরা এই দাবিও তুলতে চাইব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন কর্মকর্তার পদে না থাকে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় 3 বাংলাদেশি আহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। সোমবার সকাল 6টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগে গত 5 নভেম্বর ভোরে বিএসএফ ওই এলাকায় 3টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। মাত্র 5 দিনের মাথায় একই সীমান্তে আবারও গুলির ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিজিবি ও স্থানীয় সীমান্ত সূত্র জানায় শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচ বিহারের মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম অবস্থিত। সোমবার ভোরে বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার 854 এর উপপিলার 3-এর কাছে শূন্যরেখায় ভারতের 156 বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল 3 থেকে 4টি ছররা গুলি ছোড়ে। ভোরের নিস্তব্ধতায় গুলির শব্দে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিজিবি রংপুর 61 ব্যাটালিয়নের শমশেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, গুলি ছোড়ার ঘটনা জানার পরপরই আমরা সীমান্তে যাই। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। বিএসএফ পরবর্তীতে বৈঠকের সময় জানাবে বলে জানিয়েছেন। কুমিল্লার 14 গ্রামে ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 5 জন। সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ির ইউটার্নের সামনে এই ঘটনা ঘটে। 14 গ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় লাকসাম থেকে 14 গ্রাম মুখে একটি ট্রাকের সঙ্গে লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ির সামনে ইউটার্নে 14 গ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই 2 জন পুরুষ ও 1 জন নারী সহ 3 জন নিহত হন। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। তাদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়ব সহ অজ্ঞাতনামা আরও 1 জনের অবস্থা আশঙ্কাজনক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে 8 জন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। এর পরপরই কলকাতা সহ দেশটির সব বড় শহরে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। পশ্চিমবঙ্গ জুড়ে রাত থেকেই শুরু হয়েছে
কঠোর নাকা চেকিং ও নিরাপত্তা তল্লাশি। কলকাতা, হাওড়া, শিয়ালদহ সহ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোতে স্নিফার ডগ ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। শহরের হোটেল, লজ ও বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি। কলকাতা মেট্রোতেও জারি করা হয়েছে সতর্কতা। হাওড়া স্টেশনে যাত্রী সুরেশ কুমার জানান, নিয়মিত চেকিং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আতঙ্ক কমাবে। সিনিয়র আরপিএফ কমিশনার চক্কা রঘুবীর বলেন, গুরুত্বপূর্ণ সব স্টেশনে কঠোর তল্লাশি চলছে। যানবাহন ও যাত্রীদের লাগেজ স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক যাত্রীর দেহ তল্লাশি শেষে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। इस संदर्भ में चेकिंग तो होना भी चाहिए, ये बहुत ज़रूरी है पब्लिक के लिए, और ऐसी चेकिंग हमेशा हो तो और ज़्यादा अच्छा है। लोगों में एक दहशत, भय जो हमारे आतंकवादी है या जिन्होंने ये काम किया है, उसके लिए ये बहुत बड़ी सीख है, और सरकार की तरफ से ये जो प्रयत्न है बहुत अच्छा है। সিকিউরিটি কে আরো বিফ আপ করা হয়েছে, সব জায়গায় পুলিশ অ্যালার্ট আছে, আমরা চেক করে যাচ্ছি। গোটা শহরেই কি অ্যালার্ট? আমি আর ডিটেইলস এই মুহূর্তে কিছু বলছি না, কারণ অনেক কিছু স্ট্র্যাটেজিক থাকে, বাট একটা জিনিস বলি कि আমরা डेफिनेटली আমাদের সিকিউরিটি के और स्ट्रेंथन करेंगे। खास के जो मेजर स्टेशन से जैसा हावड़ा बर्धमान है, सबसे ज़्यादा फुटफॉल होती है, तो इन दोनों में क्यूआरटी जो क्विक रिएक्शन टीम होती है, तो इसमें आर्म्ड फोर्स को लगाया गया है एंट्री पॉइंट्स पे। और सिमिलरली जो हावड़ा पे जो मेन 2 कैब रोड एंट्री पॉइंट्स है जो स्टेशन के अंदर आता है, तो उधर हर गाड़ी का प्रॉपर चेकिंग किया जा रहा है। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের 19 ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। ফাইনাল হতে পারে 16 জানুয়ারি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। চলতি মাসের 17 তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটি পিছিয়ে 21 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ড্রাফট না হয়ে হবে নিলাম। অনেক বছর পরে আবারও বিপিএল এ ফিরছে এই পদ্ধতি, যে কারণে দেশের বাইরের দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ পর্যন্ত যদি দেশের বাইরে থেকে না পাওয়া যায়, তাহলে সিলেট বিভাগে কয়েকজন দক্ষ ব্যক্তি রয়েছেন, তাদেরকে আনার চিন্তা রয়েছে বিসিবির। 21 তারিখ বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায় বিপিএল অ্যাকশন শুরু হবে দুপুর 3টা থেকে। গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।